নমস্কার, আমি অমরেশ চক্রবর্তী। ঠিক যেমন কথা ছিল, আজ আবার এসেছি ফিরে কসমোসনিক স্টুডিওর একগুচ্ছ হাসির গল্পের একটি নতুন প্রতিবেদন নিয়ে। আজ পড়ব রিফাত হাসান সাহেবের অনুরোধ অনুযায়ী দুধসায়রের দ্বীপ গল্পটি। শুরু হচ্ছে শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দুধসায়রের দ্বীপ গল্পটির প্রথম খণ্ড। পুটু বলল, আচ্ছা, এই পুকুরটার নামে কি দুধের স্বর? খাসনবিশ চোখ কপালে তুলে বলল, পুকুর? এই সমুদ্রের মতো বিরাট জিনিসকে তোমার পুকুর বলে মনে হচ্ছে? শহুরে ছেলেদের দোষ কি জানো তো? তারা সব জিনিসকে ছোট করে দেখে। তারা পাহাড়কে বলে ঢিবি, বোয়াল মাছকে বলে মাগুর মাছ, বুড়ো মানুষকে ভাবে খোকা। ওই হলো তোমাদের দোষ। পুটু অবাক হয়ে বলল, কিন্তু ক্ষান্ত মাসি যে কালকেই বলছিল যাই দুধ পুকুরে স্নান করে আসি। ক্ষান্ত? তার কি মাথার ঠিক আছে? সে সূর্যিকে চাঁদ বলে মনে করে, মাঝরাত্রিরকে মনে করে বেহান বেলা, চোরকে ভাবে দারোগা বাবু। তার গুণের কথা আর বলো না তো। তাহলে এটা পুকুর নয়? কখনো নয়, কোশমিন কালেও নয়। রাজা প্রতাপচন্দ্র জীবনে ছোটখাটো কাজ কখনো করেননি। ছোট কাজ করতে ভারী ঘেন্না করতেন তিনি। তার কথা ছিল, মারিত গন্ডার, লুটিত ভাণ্ডার। কুমড়োর সাইজের রসগোল্লা খেতেন, লাউয়ের সাইজের পান্তুয়া। তার তরোয়ালখানার ওজন ছিল প্রায় আধমন। এ, এত বড় তরবাল নিয়ে কেউ যুদ্ধ করতে পারে? যুদ্ধ? যুদ্ধ করার দরকারটা কি? প্রতাপচন্দ্র নিজেও তরোয়ালটা তুলতে পারতেন না। কথাটা হলো, উনি সবসময় বড় বড় কাজ করতে ভালোবাসতেন। শুনেছি একবার ঘুড়ি ওড়ানোর শখ হওয়াতে 20 ফুট বাই 20 ফুটের একখানা ঘুড়ি তৈরি করিয়েছিলেন, আর পিপের সাইজের লাটাই। ও বাবা, সে ঘুড়ি ওড়ালো কে? কেউ না, ঘুড়ি মোটে আকাশে ওড়েইনি। কিন্তু তাতেও রাজা প্রতাপের নামটা খুব বেড়ে গিয়েছিল। এই যে সমুদ্রের মতো জলাশয় দেখছো, এও রাজা প্রতাপের এক কীর্তি। কিন্তু দুধের স্বর নাম হলো কেন? দুধের স্বর নয়, দুধসায়র বাবা, দুধসায়র। সায়র মানে সাগরই হবে বোধহয়। আর দুধের ব্যাপারটা সত্যি, প্রতাপচন্দ্র সায়র তৈরি করেছিলেন বটে, কিন্তু তাতে প্রথমটায় জল ওঠেনি। একদিন রাতে স্বপ্ন দেখলেন মা চামুন্ডা একটা দুধের পুকুরে চান করতে করতে বলছেন, ওরে প্রতাপ, কিসের জোরে তোরা তো বিষয় সম্পত্তি এত পয়সা করি তা ভেবে দেখেছিস? মাটি থেকেই না তোর এত আয় হয়, তা মাটিকে কি কিছু দিচ্ছিস হতভাগা? ভালো চাষ তো সায়রে ঘরা ঘরা দুধ ঢাল। দুধ পেলে বসুন্ধরা খুশি হয়ে জল ছাড়বে, নইলে ওই দহে কোশমিন কালেও জল হবে না। স্বপ্নাদেশ পেয়ে প্রতাপচন্দ্রের হুকুমে 3000 গয়লা ঘরা ঘরা দুধ ঢালতে লাগলো। সে একেবারে থই থই দুধ। হে মা, এত দুধ যে নষ্ট করলে! খাসনবিশ চোখ কপালে তুলে বলল, নষ্ট কি গো? তোমরা শহুরে ছেলেরা বড্ড সায়েন্স শিখে অল্প বয়সে পেকে যাও। দুধ নষ্ট হবে কেন? মাটিতে দুধ গিয়ে কিরকম সার হয় বলো তো? তাইতেই তো আশপাশের জমি সব দ্বিগুণ ফলন্ত হয়ে উঠল। আর দুধ পুকুরেও বান ডাকার মতো হু হু করে মাটি ফুঁড়ে বেরিয়ে এলো জল। পুকুরে দুধ ঢালতে জল বেরিয়ে এলো? তাহলে নিশ্চয়ই গয়লারা দুধে খুব জল মিশিয়ে দিয়েছিল, তাই না? বলে কি রে খোকা, কার ঘাড়ে কটা মাথা যে দুধে জল মেশাবে? কিন্তু তুমি মহা বিচ্ছু ছেলে দেখছি পটুবাবু। এইটুকু বয়সে যে কেউ এত নাস্তিক হয় তা জানা ছিল না বাবু। নাস্তিক মানে কি খাসনবিশ দাদা? নাস্তিক মানে হচ্ছে যারা কিছু মানে টানে না, সব জিনিস আজগুবি বলে উড়িয়ে দেয়। তুমি নাস্তিক হবে নাই বা কেন? তোমার বাপটাই তো একটা আস্ত নাস্তিক। তুমি কেমন করে জানলে যে বাবা নাস্তিক? জানবো না? তাকে যে এই এতটুকু বয়স থেকে কোলে কাঁধে করে বড় করেছি। আমার বড্ড ন্যাওটা ছিল। এখন ভারী চশমা চোখে এঁটে মোটা মোটা বই পড়ে বটে, কিন্তু ছেলেবেলায় মহাবিচ্ছু ছিল। কিছু বললেই তোমার মতো চোখা চোখা প্রশ্ন করত। তখন থেকেই নাস্তিক।
না, বাবা মোটেই নাস্তিক নয়। বাবা তো বিজ্ঞানে বিশ্বাসী, নাস্তিক হবে কেন? ওই হলো বাপু, বিজ্ঞান কি আর ভালো জিনিস? বিজ্ঞান অ্যাটম বোমা বানায়, ভগবানের নামে নিন্দেমন্দ করে, এটো কাটো মানে না। তুমি যে একটা কি না খাসনবিস্তা। আচ্ছা শোনো, তোমরা কি বাতাসা দিয়ে দুধ খাও? ওমা, ও কি কথা! হঠাৎ বাতাসা দিয়ে দুধ খাওয়ার কথা উঠছে কেন? ওই যে দেখো, দুধের স্বরের মাঝখানে ঠিক বাতাসার মতো একটা জিনিস ভাসছে না? খাসনবিশ একগাল হেসে বলল, তা বটে ঠিক, ওটা দেখতে বাতাসার মতোই বটে, তবে দূর থেকে বাতাসা বলে মনে হলেও ওটি কিন্তু একখানা দ্বীপ। তা ধরো 10-12 বিঘে জমি তো আছেই। ওটা ছিল প্রতাপ রাজার বাগান বাড়ি। কই, বাড়ি তো দেখা যাচ্ছে না। না বাপু, এত দূর থেকে কি আর অত ঠাহর করা যায়? তাছাড়া বড় বড় গাছ আর আগাছায় সব ঢেকে গেছে। বাড়িরও বড্ড ভগ্ন দশা, সাপখোপের আড্ডা। কেউ যায় না ওখানে? না, কে যাবে? গিয়ে হবেটাই বা কি? আগে কেউ কেউ সোনাদানা মোহর কুড়িয়ে পাবে বলে লোভে লোভে যেত, আজকাল আর কেউ বড় যায় না। খামোখা হয়রান হয়ে লাভটা কি? কিন্তু পিকনিক করতে যেতে তো পারে। ওসব পিকনিক টিকনিক এখানে হয় না, এ গাঁগঞ্জ, বুঝলে, গাঁগঞ্জ জায়গা। পুটু বলল, কিন্তু আমরা যদি যাই? খাসনবিশ একটু গম্ভীর হয়ে বলল, না যাওয়াই ভালো। সাপখোপ ছাড়াও অন্য সব জিনিস আছে। কি জিনিস খাসনবিস্তা? খাসনবিশ মাথা চুলকে বলল, তুমি তো আবার নাস্তিক, তোমাকে বলেও লাভ নেই। তুমি নিশ্চয়ই বলবে ওখানে ভূত আছে, তাই না? বলবো বলবো করছিলাম, তা তুমি যখন বলে দিলে তখন সত্যি কথাটা স্বীকার করাই ভালো। ওখানে ইদানিং ভূতের উৎপাত হয়েছে বলে শুনেছি। আমি ভূত প্রেত মানি না। খাসনবিশ খিচে উঠে বলল, তা মানবে কেন? 2 পাতা সায়েন্স পড়ে তোমরা সব গোল্লায় গেছো। তবে কুনকে তো আর মিছে কথা বলার ছেলে নয়। কোনকে আবার কি? কুন্ডু বাড়ির ছেলে কনিষ্ক কুন্ডু, ক্লাসে ফার্স্ট হয়। সে আর পালপাড়ার ভোলা দুজনে সচক্ষে দেখে এসেছে। কি দেখেছে খাসনবিস দাদা? তার তোমাকে বলে কি হবে, বিশ্বাস তো আর করবে না। ভূতের গল্প শুনতে যে আমার ভীষণ ভালো লাগে। গল্প? তোমার কাছে গাল গল্প হলেও যারা দেখেছে তাদের কাছে তা নয়। না বললে তোমার তামাকটিকে চুরি করে কিন্তু লুকিয়ে রাখবো। এতে চোখ কপালে তুলে খাসনবিশ বলে, ও বাবা, তুমি যে দেখছি গুটকের চেয়েও বেশি বিচ্ছু। গুটকেটা তো হাদারাম, সাইকেল চালাতেও পারে না। তা না পারুক, গুটকে সাঁতার জানে, তুমি জানো? ও আমি 2 দিনে শিখে নেব। এবার গল্পটা বলো, কুনকে আর ভোলা কি দেখেছিল? কুনকে খুব হাড়মাত ছেলে, ভয় ডর বলতে কিচ্ছু নেই, বুঝলে। সে আমারও নেই। তারপর বলো। কথাই তো কইতে দাও না, কেবল ফুট কাটো। হ্যাঁ, তা হয়েছে কি, গতবার শীতের শুরুতেই তারা দুজনে এক দুপুরবেলা একটা ডিঙি নৌকো বেয়ে ওই দ্বীপে গিয়েছিল। ওরা নৌকা বাইতে পারে বুঝি? পারবে না? গায়ের ছেলেরা সব পারে, তোমাদের শহুরে ছেলেদের মতো তো আর নয়। ও আমিও 2 দিনে শিখে নেব। তারপর বলো। তা তারা গিয়েছিল বেজির বাচ্চা খুঁজতে। ওখানে বেজি আছে বুঝি? প্রতাপ রাজার আমলে মেলাই ছিল, উনি খুব বেজি পছন্দ করতেন যে, তা সেই সব বেজি এখন ঝাড়ে বংশে বেড়েছে হয়তো। এই যে বললে ওখানে সাপকোপের আড্ডা, বেজিরা তো সাপগুলোকে মেরেই ফেলবে। ওরে বাবা, জঙ্গলের নিয়ম কি আর আমাদের মতো? সেখানে সবাই থাকে, ঝগড়াঝাটি খুন খারাপি হয়, আবার একসঙ্গে থাকেও। সাপও আছে, বেজিও আছে। তা সেইখানে গিয়ে যখন জঙ্গলের মধ্যে দুজনে বেজি খুঁজছিল, সেই সময় হঠাৎ দেখতে পায় একটা খুব লম্বা লোক
সামনে দাঁড়িয়ে আছে। সেটাই কি ভূত? আহ, ফের কথা বলে। হ্যাঁ বাপু, সেটাই ভূত। যা, লম্বা লোক হলেই বুঝি ভূত হয়? তাহলে আমার নসু কাকাও তো ভূত। ওরে বাপু, লম্বার তো একটা বাজবিচার আছে। 3-4 হাত লম্বা হলে কথা ছিল না, এ লোকটা যে 7-8 হাত লম্বা। তার মানে কত ফুট? তা ধরো 10-12 ফুট তো হবেই। যা, গুল মারছ খাসনবিস দাদা। এই জন্যই তোমাকে কিছু বলতে চাই না। 10-12 ফুট লম্বা কি মানুষ হয়? মানুষ হলে তো। তা সে লোকটা কি করলো? কি আবার করবে? লোকটা একটা নারকেল গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে ওদের দিকে চেয়েছিল। ওরা কি আর কিছু দেখেছে? ওরকম ঢ্যাঙা একটা লোককে দেখেই পড়িকি মরি করে দৌড়ে এসে ডিঙিতে উঠে এসে পালিয়েছে। দুপুরবেলা? হ্যাঁ, ঠিক দুপুরবেলা। কথাতেই তো আছে, ঠিক দুপুরবেলা ভূতে মারে ঢেলা। এদিকে বিদ্যাধরপুর গায়ের একটু তফাতে জঙ্গলের মধ্যে বুড়ো শিবের পুরনো মন্দির। মন্দিরের গায়ে ফাটল ধরে তাতে অশ্বত্থের চারা উকি মারছে। দেওয়ালে শ্যাওলার ছোপ, তক্ষকের বাসা। আজকাল লোকজনও বিশেষ আসে না এদিকে। শুধু জগা পাগলা আর ভুলু কুকুর রোজ সন্ধেবেলা হাজির থাকে। প্রৌঢ় পুরোহিত রসময় চক্রবর্তী সন্ধ্যা পুজো সেরে বেরিয়ে এসে দেখেন জগা পাগলা চাতালের ওপর নিজের ঝোলাটাকে তাকিয়ার মতো করে আধশোয়া হয়ে গম্ভীর চিন্তায় মগ্ন। আর চাতালের সিঁড়ির নিচে ভুলু মহা আরামে গুটিসুটি মেরে ঘুমোচ্ছে। রসময় চক্রবর্তী লণ্ঠনটা পাশে রেখে চাতালে বাবু হয়ে বসলেন। জগা পাগলার সঙ্গে রোজই তার কিছু কথাবার্তা হয়। লোকটা পাগল হলেও তাকে খারাপ লাগে না চক্রবর্তী মশাইয়ের। শরৎকাল এসে গেছে। এ সময় সন্ধ্যের পর একটু হিম পড়ে। জগার গায়ে একটা সবুজ রঙের গরম কাপড়ের কোট আর পরনে কালো পাতলুন। রসময় লক্ষ্য করলেন পোশাকটা বেশ নতুন। আজ কি নিয়ে ভাবনায় পড়লে হে জগা? বড্ড তন্ময় দেখছি যে। জগা সোজা হয়ে বসে গোফদারির ফাঁক দিয়ে একটু হাসল। তারপর বলল, আগে বড্ড সমস্যায় পড়ে গেছি। কি নিয়ে সমস্যা? আগে খিচুড়ি নিয়ে। খিচুড়ি? সে তো ভালো জিনিস। সমস্যাটা কোথায়? আগে সমস্যা আছে। ধরুন চালে ডালে মিশিয়ে সেদ্ধ করলে তো খিচুড়ি হয় নাকি? তা বটে, কিন্তু ডাল ভাত মাখলে তো আর হচ্ছে না। না, তা তো হচ্ছে না। ওইখানেই তো সমস্যা। চালে ডালে সেদ্ধ করলে যদি খিচুড়ি হয়, আর চাল আলাদা ডাল আলাদা সেদ্ধ করলে ডাল ভাত, এটা কেন হচ্ছে বলুন তো ঠাকুর মশাই? ও বাবা, এ তো জটিল প্রশ্ন দেখছি। খুবই জটিল। যত ভাবছি তত জট পাকিয়ে যাচ্ছে যে কেউই কোনো সমাধান দিতে পারছে না। আপনি তো মেলায় শাস্ত্রটাস্ত্র জানেন, আপনি বলতে পারেন না? না বাপু, শাস্ত্রে খিচুড়ির কথাটা পাইনি। সেইটাই তো মুশকিল। সায়েন্সে খিচুড়ির কথা আছে মনে করে গোবিন্দর কাছে গিয়েছিলুম। সে যে বলল খিচুড়ি আসলে ডাল ভাতি, শুনে এমন রাগ হলো। এই বিদ্যে নিয়ে গোবিন্দ নাকি আবার কলেজে সায়েন্স পড়ায়। ছ্যা ছ্যা ছ্যা। তা বাপু, খিচুড়ির কথাই শুধু ভাবলে চলবে কেন? ধরো দুধে চালে সেদ্ধ করলে পায়েস, আবার দুধে ভাতে মাখলে দুধ ভাত। এটাই বা কেমন হচ্ছে বলো? ভারী বিরক্ত হয়ে জগা বলল, আহা, খিচুড়ির কথাটাই আগে শেষ হোক না, তবে না পায়েসের কথা। আলপটকা খিচুড়ির মধ্যে পায়েস এনে ফেললে একটা ভজঘট্ট লেগে যায়। রসময় মাথা নেড়ে বললেন, তা বটে। তাহলে খিচুড়ির কথাটাই শেষ করো বাপু, তারপর বাড়ি যাই। জগা বলল, বাড়ি যাবেন যান, কিন্তু তা বলে খিচুড়ির কথাটা এখানে শেষ করা যাচ্ছে না। এ নিয়ে আরো ভাবতে হবে। সিঁড়ির নিচে ভুলু ঘুমোচ্ছিল। হঠাৎ একটু ভুক ভুক আওয়াজ করল। রসময় উঠতে উঠতে বললেন, না, আর রাত করা ঠিক হবে না। মোহনপুরার জঙ্গলে নাকি বাঘের উৎপাত হয়েছে। জঙ্গলটা তো বেশি দূরেও নয়।
এটা শুনে জগা দাড়ি গোফের ফাঁকে এক ছটা খেসে বলল, বাঘের খবর ভয় পেলেন নাকি ঠাকুরমশাই? বাঘকে ভয় না খায় কে বাপু? জগা মাথা নেড়ে বলল, আমারও খুব ভয় ছিল। তবে নিত্যহরি কবরেজ অয়স্কান্ত বাবুর বাত ব্যাধির জন্য কি একটা ওষুধ বানাবেন বলে বাঘের চর্বি খুঁজছেন। তা আমি সেদিন কথায় কথায় জিজ্ঞেস করলুম, বাঘের চর্বি তো আর হাটে বাজারে পাওয়া যাবে না, তার দামটা কিরকম দিচ্ছেন? নিত্যহরি কবরেজ 5টা আঙুল দেখিয়ে বলল, বাপুরে, জোগাড় করে যদি দিতে পারিস তাহলে প্রতি সেরে 5,000 টাকা করে দেব। ওই দর্শনে ভয়টা সব চলে গেছে। সেই থেকে আমি জুৎসই একটা বাঘ খুঁজে বেড়াচ্ছি। চর্বি তো নিত্যহরি নেবেই, বাঘের ছালেরও নাকি অনেক দাম। তারপর নখ দাঁত সবই নাকি খুব ভালো দামে বিক্রি হয়। একটা বাঘ জোগাড় হলে এখন বেশ কয়েকদিন পায়ের উপর পা তুলে বসে খাওয়া যায়, কি বলেন? হ্যাঁ, তাহলে তো মোহনপুর আর বাঘটার কপাল খারাপই বলতে হয়। তা বাপু, বাঘটাকে মারবে কি দিয়ে? শুধু হাতে নাকি? জগা গম্ভীর হয়ে মাথা নেড়ে বলল, আগে না, অস্ত্র আছে। বটে? তাহলে তো নিশ্চিন্তি। তা অস্ত্রটা কি, বন্দুক নাকি? খিক খিক করে খুব হাসলো জগা, তারপর মাথা নেড়ে বলল, বন্দুক আবার একটা অস্ত্র হলো নাকি? তবে কি কামান? সে আছে একটা জিনিস। বাঘ মারার অস্ত্র কিনবো বলে শীতলতলার হাটে গিয়ে খোঁজাখুঁজি করছিলাম এই শনিবার। তা বাঘ মারবো শুনে সবাই হাসে, কেউ মোটে আমলই দেয় না। আজকাল ফচকে লোকের সংখ্যা ক্রমে বড্ড বাড়ছে, লক্ষ্য করেছেন তো ঠাকুরমশাই? তার বলতে? তাই বড্ড দমে গিয়েছিলুম। একজন তো বলেই ফেললো, ও জগা, তুমি যে বাঘ মারতে চাও, এই খবরটা যদি বাঘের কানে পৌঁছে দিতে পারো তাহলে আর চিন্তা নেই। বাঘ হাসতে হাসতে পেটে খিল ধরে নিজেই মরে যাবে। বলুন তো ঠাকুরমশাই, এসব কথা শুনলে কার না রাগ হয়? হ্যাঁ, তার রাগ তো হতেই পারে। হরিগুরু কি বললেন জানেন? বলল, বাঘ মারবে কি এ? ছ্যা ছ্যা, কথায় বলে মারি তো গন্ডার, লুটি তো ভান্ডার। বাঘ মারবে কোন দুঃখে? হ্যাঁ, মারলে গন্ডার মারোগে? এ তো হরিখুড়োর বড় অন্যায় কথা। গন্ডারের চাইতে বাঘই বা কম যায় কিসে? সে কথা আর কে বলছে বলুন? শ্যামাপ্রসাদ বাবু তো আরেক কাঠি সরেস। বললেন কি, ও হে জগা ভায়া, বাঘকে মারতে যাবে কোন দুঃখে? জ্যান্ত বাঘের যে অনেক বেশি দাম। এই তো নবীন সাহা লোহার কারবার করে সদ্য বড়লোক হয়েছে, হাতে অঢেল পয়সা। কুকুর, বেড়াল, গরু, ঘোড়া পুষে অরুচি ধরে গেছে। একবার বাঘ পোষার শখ হয়েছিল, লাখ টাকা দিয়ে কিনে নেবে বলেছিল। তুমি শুধু ধরে দাও না। বটে, ঠাট্টাই করলো নাকি? তা কি জানে? নবীনের পয়সা আছে সেটা আমি জানি, কথাটা মিথ্যে নয়। তবে ঠাকুরমশাই কথাটা শুনে নিমাই যা বলল তা একেবারে ধ্যাসটামো। বলল কি জানেন? বাঘ ধরা তো সোজা ব্যাপার। হুইল বড়শিতে একটা পাঠা গেথে ঝুলিয়ে দিয়ে গাছের ওপর বসে থাকো গে। বাঘ এসে কপাত করে পাটাটাকে গিললেই গেথে তুলে ফেলবে। শুনুন কথা, বাঘ যেন পুকুরের মাছ, বাঘকে কি আর অত তুচ্ছতাচ্ছিল্য করা ভালো? হুম, মোটেই ভালো নয়। ওতে বাঘ আরো কুপিত হয়ে পড়েন। তাহলে তোমাকে নিয়ে হাটের মধ্যে একটা শোরগোলই হয়ে পড়েছিল বোধহয়, তাই না? যাকে মেলা লোক ঘিরে দাঁড়িয়ে হাসাহাসি করছিল। অমন একটা গুরুতর কথায় যে লোকে এমন হাসাহাসি করতে পারে তা জন্মে দেখিনি বাপু। অন্যায় কথা, খুবই অন্যায় কথা। আগে এই জন্যই তো দেশটার উন্নতি হলো না। তা যা বলেছ। শুধু বামাচরণ বাবুর মতো দু একজন লোক আছে বলে যা একটু ভরসা। রসময় অবাক হয়ে বলেন, বামাচরণ বাবুটা আবার কে? তাকে কি আর আমি চিনতুম নাকি? শীতলতলার হাটেতেই চেনা হলো। বড্ড ভালো লোক। সাজের মুখে যখন ফিরে আসছি তখনই হঠাৎ লম্বাপনা একটা লোক এসে কাঁধে হাত দিয়ে খুব হাসি হাসি মুখ করে বলল, জগা ভায়া, কিছু খুঁজছো নাকি? আমি বললুম, আর বলবেন না বাসাই, একটা অস্ত্র জোগাড় করতে এসে কি হেনস্থাটাই না হলো। তখন উনি বললেন, সে আমি নিজের চোখেই দেখেছি। আমি এই পাশের গায়েই থাকি। নাম বামাচরণ মিত্তির। তোমাকে বিলক্ষণ চিনি।
সত্যি বলতে কি, তোমার মতো বুকের পাটাওয়ালা লোক আমি দুটি দেখিনি। বাঘটা আমাদের গায়েও উৎপাত করছে খুব। পরশু রাতেই তো হেমবাবুর গরুটা মারল, কিন্তু কেউই বাঘটাকে মারার জন্য কিচ্ছু করছে না। দারোগাবাবু সদাশিব আর শিকারী নদু মল্লিকের ভরসায় সবাই বসে আছে। তারাও তো বিশেষ সুবিধা করতে পারছে না। দারোগা সদাশিব নাকি আজকাল গজল শিখেছেন, গান নিয়েই ব্যস্ত। আর নদু মল্লিকের নতুন নাতি হয়েছে, সেই নাতি নিয়েই আহ্লাদে মেতে আছেন। বন্দুক ছুঁয়েও দেখেন না। এখন ভরসা তুমি। কথাটা শুনে খুব সন্তুষ্ট হয়েছিলুম। হ্যাঁ, এই একটা লোক বিবেচক লোক বটে। তো বললুম, বাঘ মারবো, কিন্তু অস্ত্র কই? শুধু হাতে তো আর বাঘ মারা যাবে না মশাই। তখন বাবাচরণ বাবু আমার কানে কানে বললেন, অস্ত্রের অভাব হবে না, অভাব তো শুধু শিকারীর। আমি তোমাকে মোক্ষম অস্ত্র দেব। তা দিল নাকি অস্তর? খিক খিক করে হেসে বলল জগা। দেয়নি আবার? রসময় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বললেন, দিয়েছে? তা কি অস্ত্র দিল? সে আর আপনার শুনে কাজ নাই। বামাচরণ যেই হোক, পাগলের হাতে অস্ত্রশস্ত্র দেওয়াটা যে ভালো হয়নি এটা নিশ্চয়। রসময় তাই উদ্বিগ্ন গলায় বললেন, দেখো বাপু, জিনিসটা সামলে রেখো। বাঘ মারতে গিয়ে আবার মানুষ মেরে বসো না। আগে না না, সে ভয় নেই। মারার মতো মানুষই বা পাবো কোথায়? চারদিকে যাদের দেখছি সব তো আধমরা মানুষ। এদের আর মেরে কি হবে? রসময় বললেন, তা অবশ্য খুব ঠিক কথা। তা অস্ত্রটা একেবারে বিনিমগ্নাত দিল না নাকি? পয়সা কড়ি চাইল না? আগে না, তবে কথা আছে। কি কথা? অস্ত্রের জন্য পয়সা দিতে হবে না, কিন্তু একটা কাজ করে দিতে হবে। ক্ষেত টেত কোপাতে হবে নাকি? ওসব নয়, ছোট কাজ আমি ছেড়ে দিয়েছি। এই তো সেদিন ভূপতি চ্যাটার্জি তার গোয়াল পরিষ্কার করালো। সারা দিনমান উদয়াস্ত খেটে গোয়াল ঘরখানাকে তাজমহল বানালো। কিন্তু কি জুটলো জানেন? 3টে টাকা, 1 থালা পান্তার, 1 ছড়া তেঁতুল। একটু গুড় চেয়েছিলুম জানেন, তাইতে চ্যাটার্জি গিন্নি এমন খ্যাক করে উঠল, না মশাই, ছোটখাটো কাজ আর নয়। বড্ড ঘেন্না ধরে গেছে। নগেন পালের মেয়ের বিয়েতে কম খেটেছি নাকি? বাজার থেকে গন্ধবাদন মাল টেনে আনা, মেরাব বাঁধা, জোগালি খাটা, ঝাঁট দেওয়া, জল তোলা, কি জুটেছিল জানেন এসব করে। সবার শেষে খেতে দিল একটা ঘ্যাঁট আর ভাত, বললো সব জিনিস পুড়িয়ে গেছে। হাতে মোটে 5টি টাকা গুঁজে দিল জানেন। ছ্যা ছ্যা, ছোট কাজ কি ভদ্রলোকের পোষায়? অতি ন্যায্য কথাই বলেছ বাপু। ওসব কাজ তোমাকে মানায়ও না। তা এ কাজটা বেশ মানানসই পেয়েছ তো? জগা ঘাড় কাত করে বলল, দিব্যি কাজ। একখানা জিনিস শুধু দুধ সাহেবের দ্বীপে রেখে আসলেই হবে। বিস্মিত রসময় বলে উঠলেন, বটে? তা জিনিসটা কি? বলা বারণ, তবে 5 খান যদি না করেন তবে বলতে পারি। 5 কান করতে যাব কোন দুঃখে? তাহলে বলি, হ্যাঁ, রাজা প্রতাপের একখানা শুল আছে, জানেন তো? কে না জানে, প্রতাপ রাজার শুল বিখ্যাত জিনিস, 1.5 মণ ওজন। সেইটেই। রসময় এটা শুনে চোখ কপালে তুলে বললেন, বলো কি হে, রাজা প্রতাপের শুল ছড়াবে? তোমার ঘাড়ে কটা মাথা! হরুয়া পালোয়ান আর তার 2 ছেলে জকের মতো রাজা প্রতাপের বাড়ি পাহারা দিচ্ছে। তাদের মতো লেঠেল তল্লাটে নেই। তার ওপর তাদের দলবল আছে, তারা সব রাজা প্রতাপের খাস তালুকের প্রজা। সেই আদ্যিকাল থেকে বংশানুক্রমে রাজা প্রতাপের বাড়ি পাহারা দিচ্ছে তারা। তোমার প্রাণটা যে যাবে হে। একটু কাচুমাচু হয়ে জগা বলল, সেইটাই তো মুশকিল। তা অস্ত্র দেখালে ভয় পাবে না? অস্ত্র দেখাবে? কি অস্ত্র তাই তো বুঝলুম না। এই যে, বলে ঝোলায় হাত পুড়ে একখানা পিস্তল গোছের জিনিস বের করলো জগা। তারপর খিক খিক করে হেসে বলল, আগে এসব খুব সাংঘাতিক জিনিস।
সাংঘাতিক কি না রসময় তা জানেন না, তবে জিনিসটা দেখে তার খেলনা পিস্তল বলেই মনে হলো। একটু হেসে বললেন, ওরে বাপু, ওরা সব খেলনা দেখে ভয় পাওয়ার লোক নয়। রাজা প্রতাপের বাড়িতে চুরি ডাকাতির চেষ্টা বড় কম হয়নি, কিন্তু আজ অবধি কেউ কুটো গাছটি সরাতে পারেনি। জগা গুম হয়ে বসে রইল কিছুক্ষণ, তারপর বলল, অস্তরটাকে কি খেলনা বলছেন ঠাকুরমশাই? রসময় একটু সতর্ক গলায় বললেন, তাকে জানে, ওসব কখনো নাড়াঘাটা করিনি বাপু, ম্লেচ্ছ জিনিস। তবে মনে হয় ওসব ছোটখাটো অস্তরকে ভয় খাওয়ার পাত্র নয় হাড়ুয়া। আরও একটা কথা বাপু, এত জিনিস থাকতে রাজা প্রতাপের ওই পেল্লায় শুল দিয়েই বা তোমার বামাচরণ বাবু কি করবেন? হ্যাঁ? জগা মাথা নেড়ে বলে, আমিও জানি না, তবে বলছিলেন সুলখানা পাচার করতে পারলে একদিন পেট পড়ে ভুনি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাওয়াবেন। ভুনি খিচুড়ি কখনো খেয়েছেন ঠাকুরমশাই? একাধবার। ওফ, সে রাজরাজরার ভোজ, তার সঙ্গে হাত ধুয়ে গরম খিয়েলে এত কথাই নেই। তা সেসব কথাও হয়েছে বাবাচরণ বাবুর সঙ্গে। পাঁপড় ভাজা হবে, ইলিশের ডিমের বড়া থাকবে, শেষ পাতে চাটনি আর দই। এত কথাও হয়েছে নাকি? যাকগে, কথাবার্তা একেবারে পাকা। কিন্তু শুলখানা যে সরাবে সেটা কিন্তু চুরির সামিল। চুরি করা কি ভালো কাজ হে জগা? অস্তরটা বরং তুমি বামাচরণ বাবুকে ফেরত দিয়ে এসো গে, যাও, বলো এ কাজ আমার দ্বারা হবে না। তাহলে বাঘ মারবো কি করে ঠাকুরমশাই? অস্তরটাকে আপনার বিশ্বাস হচ্ছে না তো ঠাকুরমশাই? তবে এই দেখুন দেখুন। বলে পিস্তলটা তুলে জগা ঘোড়াটা টিপে দিল। সেটার পরে যে কাণ্ডটা হলো, রসময় তার জন্য প্রস্তুত ছিলেন না। বিকট একটা শব্দ আর সেই সঙ্গে আগুনের ঝলক তুলে একটা গুড়ুলের মতো জিনিস ছিটকে গেল। গাছ থেকে একটা কাক মরে পড়ে গেল বোধহয় নিচে। পাখিরা তুমুল চিৎকার করতে লাগলো, ভুলু লেজ গুটিয়ে কেউ কেউ করে কাঁদতে লাগলো। রসময় স্তম্ভন ভাবটা কাটিয়ে নিয়েই লাফ মেরে পড়ে দৌড়তে লাগলেন, পেছনে পেছনে জগাও। জগার হাত থেকে পিস্তলটা ছিটকে পড়েছিল ঘাসের ওপর। কাকটা মরে পড়ে আছে একটা জাম গাছের তলায়। রসময়ের লণ্ঠনের ম্লান আলোয় জায়গাটা ভুতুড়ে দেখাচ্ছে। মন্দিরের পেছনের অন্ধকার বাঁশঝাড়ের ভেতর থেকে একটি ছায়ামূর্তি সর্পিল গতিতে বেরিয়ে এলো। তার গায়ে কালো পোশাক, মুখটাও ঢাকা। একটা জোরালো টর্চের আলো ফেলে সে কিছু একটা খুঁজল, তারপর পিস্তলটা দেখতে পেয়ে কুড়িয়ে নিল। এবার টর্চের আলো গিয়ে পড়ল মরা কাকটার ওপর। ছায়ামূর্তি একটু ইতস্তত করে মরা কাকটার ঠ্যাং ধরে হাতে ঝুলিয়ে দোলাতে দোলাতে সামনের দিকের বাঁশঝাড়ের ফাঁক দিয়ে অদৃশ্য হয়ে গেল। আধ ঘন্টা বাদে লোক লস্কর, টর্চ, লণ্ঠন আর লাঠি সমেত রসময় আর জগা ফের ফিরে এলো মন্দিরের চাতালে। সকলেই ভীষণ উত্তেজিত। রসময় বলে উঠলেন, ওই যে ওই যে ওই জায়গাটা পিস্তল পড়েছিল, আর ওইখানে কাকটা। কিন্তু টর্চের আলোয় কেউ কোথাও কিচ্ছু খুঁজে পেল না। রসিক পান্ডা মস্তান গোছের একটা লোক। সে চারদিক দেখে ডেকে বলল, রসময়, আজকাল গাঁজা ঠাজা খাচ্ছ না তো? রসময় উত্তেজিত হয়ে বললেন, এই তো জগা সাক্ষী আছে। ঝোলা থেকে পিস্তল বার করলো, পিস্তল ফুটলো, গুড়ুল ছুটে গেল, কাক মরল। এ যে একেবারে নির্যাস সত্যি ঘটনা। জগা জড়সড় হয়ে বলল, আগে তাই, অস্তরটা যে ওরকম সাংঘাতিক তা তো আর জানতুম না। রসিক বলল, এ যে দেখছি চোরের সাক্ষী গাট কাটা। তবু চলো, আরো ভালো করে একবার খুঁজে দেখা যাক। মন্দিরের ভেতর বার কোথাও বাদ রেখো না হ্যাঁ তোমরা। কিন্তু বিস্তর খোঁজাখুঁজি করেও কিচ্ছুই পাওয়া গেল না। ঠিক তখন বিষ্ণু নামে একটা ছেলে গাছতলায় টর্চের আলো ফেলে কি একটা দেখছিল। সে হঠাৎ বলে উঠল, রসিকদা,
ঘটনাটা মিথ্যে নাও হতে পারে। এখানে ঘাসের ওপর একটু রক্তের দাগ দেখা যাচ্ছে কিন্তু, আর কয়েকটা কাকের পালক। সবাই গিয়ে জায়গাটায় জড়ো হলো। কয়েকটা টর্চের আলোয় বাস্তবিকই ইতস্তত ছড়ানো কয়েকটা কাকের পালক আর ঘাসের ওপর রক্তের ছিটছিট দাগ দেখা গেল। রসিক পান্ডা সোজা হয়ে দাঁড়িয়ে বলল, রসময়, এবার যে থানায় যেতে হচ্ছে। কেন ভাই? ঘটনাটা যদি সত্যি হয় তবে থানায় একটা এত্তেলা দিয়ে রাখা দরকার, আর বামাচরণকেও খুঁজে বের করতে হবে। কেমন লোক সে, যার তার হাতে পিস্তল তুলে দেয়? এ তো মোটেই ভালো কথা নয়। এরপর তো হাটে বাজারে অ্যাটম বোমা বিলি হবে। এদিকে দারোগা মদন হাজরা খুবই করিতকর্মা লোক। পরদিন সকালে তিনি দলবল নিয়ে অ্যাকশনে নেমে পড়লেন। বেলা 12টার মধ্যে 5-6টা গ্রাম থেকে মোট 11 জন বামাচরণকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হলো। তাদের মধ্যে 15 থেকে 85 সব বয়সেরই লোক আছে। কেউ বেটে, কেউ লম্বা, কেউ কালো, কেউ ধলো, কারো লম্বা সাদা দাড়ি, কারো পাকানো কালো কুচকুচে মোচ। একটা লম্বা দড়ি দিয়ে 11 জনকে কোমরে বেঁধে সারি দিয়ে দাঁড় করানো হলো। দৃশ্যটা দেখে মদন হাজরা খুবই খুশিয়াল হাসি হাসলেন। তিনি রোগা ভোগা মানুষ, 12 মাস আমাশায় ভোগেন। লোকে তাকে আড়ালে চিমসে দারোগা বলে উল্লেখ করে, তিনি তা জানেন। তিনি যে একজন ডাক সাইটে মানুষ এ বিশ্বাস কারো নেই। তাই সুযোগ পেলেই তিনি নিজের কৃতিত্ব দেখানোর চেষ্টা করেন। আজ 11 জন বামাচরণকে গ্রেফতার করার পর তিনি খুবই আহ্লাদ বোধ করছিলেন। ঝোলা গোঁফের ফাঁকে ফিচিক ফিচিক হাসতে হাসতে তিনি জগাকে ডেকে বললেন, এই যে জগা, তল্লাটে ঝেঁটিয়ে সব কাটা বামাচরণকে ধরে এনেছি। এবার বাঁচাদন তোমার বামাচরণটিকে দেখিয়ে দাও তো। বেশ ভালো করে খুঁটিয়ে দেখে তবে বলবে, হ্যাঁ বুঝলে তো। জগারও আজ আহ্লাদের সীমা নাই। থানার সামনে মেলা লোক জড়ো হয়েছে। সেপাইরা ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে। বামাচরণরা সবাই এবং জড়ো হওয়া মানুষেরা তার দিকেই একদৃষ্টে তাকিয়ে আছে। নিজেকে ভারী কেষ্টবিষ্টু মনে হচ্ছিল জগার। সে উঠে প্রথম লোকটার দিকে এগিয়ে গিয়ে দাঁড়ালো। লোকটা 6 ফুট লম্বা, তেমনই চওড়া, বিরাট পাকানো গোঁফ, চোখ দুটো বাঘের মতো গুল্লুগুল্লু। জগা একগাল হেসে বলল, আগে ইনিই সেই বামাচরণ, এক্কেবারে হুবো তিনি। লোকটা চোখ পাকিয়ে বাঁচখাই গলায় বলল, জগা দুহাত পেছিয়ে গিয়ে বলল, আগে না না না, আপনি না, বামাচরণ বাবুর বোধহয় গোপ ছিল না। দ্বিতীয় জন বেটে খাটো, মাথায় টাক, দাড়ি গোঁফ কামানো। জগা তার মুখের কাছে মুখ নিয়ে কিছুক্ষণ নিরীক্ষণ করে তারপর বলে উঠল, আরে এই তো বামাচরণ বাবু, এই তো সেই। লোকটা জগার কথা পুরো হতে দিল না। দাঁতে দাঁত পিষে বলল, ইয়ার কি হচ্ছে? ইয়ার কি মারার আর জায়গা পাও না, হনুমান কোথাকার। জগা চোখ মিটমিট করতে করতে বলল, আগে ইনি হবেন কি করে? বামাচরণ বাবুর যে গালে আঁচিল ছিল। তৃতীয় জন পাকা দাড়িওয়ালা বুড়ো মানুষ, চশমার ফাঁক দিয়ে জগাকে দেখছিলেন, হাতে লাঠি। জগা গদগদ হয়ে বলল, ফের নাম হই বামাচরণ বাবু, কতদিন পরে দেখা। সেই যে হাটে বাঘ মারার অস্ত্রটা দিলেন, তারপর তো দেখাই নেই। ভালো আছেন তো? বাড়ির খোকা খুকিরা সব ভালো? একটু কাপা কাপা গলায় বুড়ো বামাচরণ বললেন, হাতের লাঠিটা দেখছো তো, এমন দেব কয়েক খা। জগা সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলে, আরে না না, আপনার কথা হচ্ছে না, আপনার কথা তো হচ্ছে না। সেই বামাচরণের তো দাঁড়িয়ে ছিল না মোটে। চতুর্থ জন বয়সে ছোকরা, ভালো করে দাড়ি গোঁফ ওঠেনি। জগা মিটমিট করে তার দিকে চেয়ে গলা খাকারি দিয়ে বলল, বামা না?
কি সাংঘাতিক জিনিসই দিয়েছিলি বাপ, কি শব্দ, কি তেজ অস্ত্রটার। ছোকরা ফ্যাচ করে হেসে বলল, ছগা পাগলা, এক মাগে শীত যায় না বুঝলে। আমার জগদ্ধাত্রী ক্লাবের ছেলেরা বাইরে দাঁড়িয়ে আছে, ঢিল মেরে তোমার মাথার চাঁদি উড়িয়ে দেবে আজ। জগা গম্ভীর হয়ে বলল, আমি কি তোকে কিছু বলেছি রে বাবা, বলতো বলেছি? ওরে আমার সেই বামাচরণ যে পেল্লায় দাড়ি গোপ ছিল, তুই তো দুধের শিশু। পঞ্চম জন বেশ লম্বা, এক হারা চেহারার একটা মানুষ, মুখখানি ভারী বিনয়ী। জগা তার দিকে এগিয়ে যেতেই লোকটা চাপা গলায় বলে উঠল, জিলিপি খাবে বলে জ্যৈষ্ঠী মাসে যে 2.5 টাকা ধার নিয়েছিলে, সেটা আবার ছাড়ো তো বাপু, নাইলে দারোগা বাবুকে কথাটা বলতে হয়। জগা সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলে, এ নয়, এ নয়, এ একেবারেই বামাচরণ নয়, কিছুতেই নয়, এ হতেই পারে না। ষষ্ঠ জন এক আখাম্বা তান্ত্রিক, কাঁচা পাকা দাড়ি, রক্তাম্বর, কপালে প্রকাণ্ড তেল সিঁদুরের তিলক, চোখ দুখানা লাল, চেহারাখানাও পেল্লায়। জগা হাসি হাসি মুখে তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, বাবা বাবু যে কদিনেই চেহারাখানা শুকিয়ে একেবারে আর্ধেক হয়ে গেছে দেখছি, তা বাবা বাবাজি। তান্ত্রিক বজ্র নির্ঘোষে বলে উঠল, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মা তারা, তোর মাথায় বজ্রপাত হবে রে জগা, এই দিলুম তোকে অভিশাপ। তান্ত্রিক অভিশাপ দেওয়ার জন্য হাত তুলতেই জগা চট করে বসে পড়ল। তারপর এক লাফে সরে গিয়ে চারদিক চেয়ে অভিশাপটা কোথায় পড়লো তা খুঁজে দেখতে দেখতে বলল, তা বাসটা কোথায় পড়লো বাবাজি? পড়েনি, পড়বে, তোর নিস্তার নেই রে জগা। জগা খুব অভিমানের গলায় বলল, দিয়েই ফেললেন নাকি সাপটা? এখনো দিইনি, এই দিচ্ছি। থাক থাক, আপনি মোটেই সেই বামাচরণ নন, সেই বামা পিস্তল নিয়ে ঘোরে, বাজ নিয়ে নয়। সপ্তম জন রোগা পাতলা চালাক চালাক চেহারার একজন লোক, বাহারি সরু গোঁফ, বাবরি চুল, ঠোঁটে পানের দাগ। জগা তার কাছাকাছি যেতেই লোকটা খুব মিহি গলায় বলল, পরশু হাটুগঞ্জে আমাদের ফুল্লরা অপেরার কৃষ্ণার্জুন পালা আছে, গিয়ে আমার নাম বলবে, হ্যাঁ, গেটম্যানকে, বামাচরণ বিশ্বাস, একেবারে সামনের সারিতে বসিয়ে দেবে। জগা একগাল হেসে বলে, কসমিন কালে দেখিনি মশাই আপনাকে। অষ্টম জন মাঝ বয়সে একজন নিরীহ লোক, এতক্ষণ ফ্যাচ ফ্যাচ করে কাঁদছিল। জগা তার সামনে যেতেই ভেউ ভেউ করে কেঁদে উঠল, এত হেনস্থাও কপালে লেখা ছিল ভাই জগা, সারা জীবন গরিব দুঃখের জন্য এত করলুম, শেষে আমাকে কিনা পুলিশে ধরলো। জগা সঙ্গে সঙ্গে কাঁদো কাঁদো হয়ে বলল, আহা আহা, কাঁদো কেন বাপু, গরিব দুঃখের জন্য খুব করো বুঝো তুমি। লোকটা চোখ হাত চাপা দিয়ে মাথা নেড়ে বলল, করতে আর পারলুম কই, যতবার গরিব দুঃখীর জন্য কিছু করতে যাই ততবার আমার মাসি আমাকে বলে, ওরে বামাচরণ, তোর মতো গরিব, তোর মতো দুঃখী আর কে আছে বল, তাই আর কিছু করে উঠতে পারলাম না রে ভাই। লোকটা জগার কাঁধে মুখ গোজার চেষ্টা করে। জগা একটু সরে দাঁড়িয়ে বলল, আহা, আর কাঁদে না, তোমাকে না হয় ছেড়েই দিচ্ছি। ছাড়বে কেন ভাই, বরং ফ্যাটকেই দাও, তাও তো এরা দুবেলা দুটি খেতে দেবে। নবম জন ঢুলু ঢুলু চোখের একজন বেশ বাবু চেহারার যুবক, মুখে কোনো দুশ্চিন্তা নেই, গুনগুন করে একটা সুর ভাজছিল। জগা তার সামনে দাঁড়াতেই লোকটা জিজ্ঞেস করল, বলো তো কি রাগ? জগা তটস্থ হয়ে বলে, রাগার কি আছে, আমি কি বাপু রাগের কথা কিছু বলেছি? লোকটা মৃদু হেসে বলল, পারলে না তো, এ হলো বেহাগ। আচ্ছা এবার শোনো। লোকটা ফের গুনগুন করে সুর ভাজতে লাগলো, ভারী আনমনা। 10 নম্বর লোকটা
খুবই বেঁটে, জগার কোমর সমান হবে। জগা একটু ঝুঁকে দেখে বলে, বাবা বাবুই মনে হচ্ছে যেন। লোকটা গম্ভীর হয়ে বলল, তা তো বটেই। অধমের নাম বামাচরণ সার্কেল। আমার মামা শ্বশুর কে জানো? ডাক সাইটে উকিল হিরারাম রায়। জজেরা তাকে দুবেলা সেলাম ঠোকে। আমার পিস্তত শালা হলে গণেশপুরের দারোগা দশরথী দাস। আমার খুশ শ্বশুর কে জানো? কালিয়াগঞ্জের। জগা একটু রেগে গিয়েই বলল, থাক 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 মশাই, আপনার আর বামাচরণ হয়ে কাজ নেই। 11 নম্বর এক বুড়ো থুত্থুরে মানুষ। তাকে দেখেই বিকট গলায় বলতে লাগলো, কে কে রে তুই? অলপ্পে পাজি ছুচো কেন ধরে এনেছিস রে আমায়? আমার চান খাবার সময় হয়নি নাকি রে? হ্যাঁ, এখন বাজে কটা? হ্যাঁ, খেয়াল আছে? জগা তাড়াতাড়ি পরের লোকটার সামনে গিয়ে একটা নিশ্চিন্তে শ্বাস ছেড়ে বলল, এই যে পেয়ে গেছি দারোগাবু, এই হলো সেই বামাচরণ, একেই ভালো করে ধরুন। লোকটা চোখ পাকিয়ে বলল, ইয়ার্কিরা জায়গা পেলে না নাকি? আমি আবার বামাচরণ হলাম কবে? আমি এই থানার সেবাই গুলবাগ সিং। চিপ কেটে কানে হাত দিয়ে জগা বলল, সিপাইজি, ছি ছি ছি, বড্ড ভুল হয়ে গেছে সিপাইজি। কাণ্ড দেখে বাইরের জমায়েত লোকজন হো হো করে হাসতে লেগেছে, আর 11 জন বামাচরণ সমস্বরে চেঁচাচ্ছে, আমরা দেখে নেব এইভাবে কোমরে দড়ি বেঁধে 1000টা লোকের সামনে এই যে আমাদের হেনস্থা হচ্ছে, এর প্রতিশোধ আমরা নেবই। মদন দারোগার নামে মামলা করব, আমরা জেল খাটিয়ে ছাড়বো, ইত্যাদি। মদন হাজরার মুখের হাসি মিলিয়ে গেছে, গোঁফ ঝুলে পড়েছে। চেঁচামেচি শুনে দু হাতে কান চাপা দিয়ে মদন হেঁকে বললেন, সসম্মানে খালাস, সসম্মানে খালাস। ওরে কে আছিস? বামাচরণদের কোমরে দড়ি খুলে দে। 1 নম্বর বামাচরণ এগিয়ে এসে মদনের টেবিলে এক পেল্লায় চপ্পড় মেরে বলল, শুধু ছেড়ে দিলেই হবে? আমার যে অপমান হলো তার জন্য 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ চাই। অন্য বামাচরণরাও এক কাট্টা হয়ে চেঁচাতে লাগলো, আমি 1.5 লাখ চাই। আমার সারাদিনে ব্যবসা নষ্ট, 5 লাখের নিচে নামতে পারবো না। আমার 10 লাখ। মদন হাজরা লাফিয়ে উঠে চেঁচাতে লাগলেন, দরওয়াজা দরওয়াজা, শিগগির বামাচরণদের সসম্মানে ঘাড় ধাক্কা দিয়ে থানা থেকে বের করে দে। চেঁচামেচি হই হট্টগোল চারদিকে তুলকালাম হতে লাগলো। যে সেপাইটা বামাচরণদের ঘাড় ধাক্কা দিতে গিয়েছিল তাকে 11 জন বামাচরণ পেরে ফেলল। মদন হাজরা হা ক্লান্ত হয়ে বসে হা হা করে হাঁপাতে হাঁপাতে বললেন, যত নষ্টের গোড়া হলো এই জগা পাগলা। ওরে গুলবাগ সিং, ওটাকে ধরে হাজতে পুড়ে দিত, তারপর বেটাকে এমন ধোলাই দিতে হবে যে। ঠিক এই সময় ভিড়ের ফাঁক দিয়ে সরু হয়ে রসময় চক্রবর্তী এসে সামনে দাঁড়ালেন। হাত জোর করে বললেন, বড়বাবু, কোথায় যেন একটা ভুল হচ্ছে। ভুল? কিসের ভুল? বলছিলাম যে বামাচরণ কাঁচা লোক নয়, সে নিজের আসল নামটাই জগাকে বলেছে বলে মনে হয় না। আসল নামটা তাহলে কি? সেটা জানলে আর এত জলঘোলা হতো কেন? জগাকে সে শুধু পিস্তলটাই দেয়নি, প্রতাপ রাজা শুলটাও চুরি করার দায়িত্ব দিয়েছে। সেটা ভুললে চলবে না। গম্ভীর হয়ে মদন হাজরা বললেন, কিন্তু শুলটা দিয়ে কি করবে? সেটাই ভাবনার বিষয়। শুলখানা আমি দেখেছি। সোনাদানা দিয়ে তৈরি হলো না হয় কথা ছিল, তা নয়, শুলখানা নিতান্ত লোহা দিয়েই তৈরি। তার ওপর ওজনদার জিনিস প্রায় 1.5 মণ। বামাচরণ এই শুল দিয়ে কি করবে তাও বোঝা যাচ্ছে না। দুধসাগরের দ্বীপে তার কোনো আস্তানা আছে কিনা সেটাও দেখা দরকার। আমি বলি কি হুজুর, হুটপাট না করে আমাদের ঠান্ডা মাথায় বিষয়টা ভাবা উচিত। দারোগা চিন্তিত হয়ে বললেন, আজ এখানেই শেষ করছি শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজের দুধসাগরের দ্বীপ গল্পটির প্রথম খণ্ড। আগামী পর্বে নিয়ে আসবো এই গল্পের দ্বিতীয় খণ্ড। নমস্কার।